আমরা এখন 51 সতীপীঠের আরো একটা অন্যতম সতীপীঠ এই যোগদ্দা সতীপীঠের একদম মন্দিরের সামনে রয়েছি। যোগদ্দা সতীপীঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার অধীনে ক্ষীরগ্রামে অবস্থিত। এটি একটি 51 সতীপীঠের একটি পীঠ। পৌরাণিক কাহিনী অনুসারে এখানে সতীর ডান পায়ের আঙুল পড়েছিল। এখানে অধিষ্ঠিত দেবীর নাম যোগদ্দা আর ভৈরব হলেন ক্ষীরকণ্টক। দেবী যোগদ্দা মায়ের স্থায়ী বাসস্থান এই জলাশয়ের নিচে। এই জলাশয়টি ক্ষীরদিঘি নামে পরিচিত। এই ক্ষীরদিঘির নাম অনুসারে এই গ্রামের নাম হচ্ছে ক্ষীরগ্রাম। এখানে দেবী মূর্তিটি কালো কোষ্ঠী পাথরের। দেবীর রূপ দশভুজা ও দেবী মহিষমর্দিনী। কোথায় থাকবেন, কিভাবে আসবেন, কত খরচ, সমস্ত তথ্যই এই ভিডিওতে থাকবে, তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আরো একটা ছুটির দিনে আমি আর দাদা দুজনে মিলে বেরিয়ে পড়লাম নতুন এক ভ্রমণের উদ্দেশ্যে। আজকে আমাদের গন্তব্য হলো বর্ধমানের সতীপীঠ দর্শন। ভ্রমণ মানেই শুধু দার্জিলিং দীঘা নয়, বাংলার আকাশে বাতাসে আছে পবিত্র ধর্মস্থান। তেমনই এক ধর্মভূমি আমাদের আজকের বিন্দাস জার্নির নিবেদন, ক্ষীরগ্রামের যোগদ্দা সতীপীঠ। পুরাণ, ইতিহাস আর স্বপ্নাদেশের মতো লোককাহিনীর কত যে মালা গাঁথা রয়েছে আমাদের গ্রাম বাংলায়, তার সীমা পরিসীমা নেই। একটা সময় ছিল যখন ধনী জমিদার কিংবা সম্পন্ন মানুষ ডাকাত বা লুণ্ঠনকারী শৈত্র সৈন্যর হাত থেকে রক্ষা করার জন্য মূল্যবান অলংকার, স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, ধাতু নির্মিত বাসনপত্র, এমনকি গৃহ দেবতাকেও জলাশয়ের নিচে লুকিয়ে রেখে দিতেন। অষ্টধাতু নির্মিত বা রত্নখচিত নানা দেবদেবীর বিগ্রহ নানা জলাশয় থেকে পাওয়াও গেছে। কিন্তু যে দেবীর কথা এই প্রতিবেদনে তুলে ধরতে চলেছি, সেই দেবীর সঙ্গে জড়িয়ে আছে ভিন্ন কাহিনী। দেশে বিদেশে দেবী পক্ষে মণ্ডপে মণ্ডপে যখন দুর্গা প্রতিমা পূজিতা হন, তখন কিন্তু আরো এক দুর্গা প্রতিমা থাকেন জলের তলায়। তার দর্শন মেলে না শারদোৎসবে, অকাল বোধনের দিনগুলিতে। আমরা তো আজ এরকমই এক সতীপীঠ দর্শন করতে যাচ্ছি। আমরা তো এই সতীপীঠকে দর্শন করব, আপনারাও আমাদের সাথে থাকুন আর আমাদের সাথে এই সতীপীঠটি দর্শন করুন। এই সতীপীঠটি বর্ধমান থেকে 40 কিলোমিটার দূরে মঙ্গলকোট ব্লকের নিকট ক্ষীরগ্রামে অবস্থিত। এবার আপনাদের বলে দিই, আপনারা এই সতীপীঠটিতে যাবেন কিভাবে। যারা ট্রেনে করে যাবেন তারা হাওড়া কিংবা শিয়ালদা থেকে কাটোয়া রুটের যে কোনো ট্রেন ধরে কাটোয়া পৌঁছে কাটোয়া থেকে বর্ধমানগামী ট্রেনে অথবা বাসে করে কৈচর স্টেশন কিংবা কৈচর বাস স্ট্যান্ডে নামুন। বর্ধমান থেকেও ট্রেনে অথবা বাসে কৈচর পৌঁছতে পারেন। সেখানে বাস স্ট্যান্ড কিংবা স্টেশন থেকে টোটো ধরে পৌঁছে যান এই সতীপীঠ ক্ষীরগ্রামে। আর যারা আমাদের মতো নিজস্ব 4 চাকা গাড়ি নিয়ে আসবেন অথবা 2 চাকা গাড়ি নিয়ে আসবেন, কলকাতা থেকে এই যোগদ্দা সতীপীঠ মায়ের মন্দিরের দূরত্ব হলো 136 কিলোমিটার। সময় লাগবে 3.5 ঘন্টার মতন। আমরা আপনাদের এই ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপের লিঙ্কটি দিয়ে দিচ্ছি, আপনারা লিঙ্ক দেখেও খুব সহজেই চলে আসতে পারবেন। আর এই গ্রাম্য পরিবেশের ছোঁয়া নিতে এবং গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে যেতে খুবই ভালো লাগবে আপনাদের। আমরা এই পথ ধরে আস্তে আস্তে একদম মায়ের মন্দিরের সামনে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন বাঁদিকে মায়ের মন্দিরের গেট। তো চলুন ভিতরে যাওয়া যাক। চলুন আমরা এবারে মন্দিরের ভেতরে প্রবেশ করি, আসুন। আমরা এখানে জুতো খুলে রেখে আমরা ভেতরে ঢুকবো। এটা এর জায়গা। ভিতরে প্রবেশ করতেই ডান দিকেই চোখে পড়ল এই অপূর্ব মায়ের মন্দির। আমরা এখন 51 সতীপীঠের আরো একটা অন্যতম সতীপীঠ এই যোগদ্দা সতীপীঠের একদম মন্দিরের সামনে রয়েছি। তো চলুন আমরাও মায়ের দর্শন করি, আপনারা আমাদের সাথে থাকুন এবং
মাকে এবং মায়ের গর্ভগৃহ দর্শন করব। মায়ের মন্দিরের একদম সামনে আছে হাঁড়িকাঠ, আর পাশেই হচ্ছে নাট মন্দির। আমরা নাট মন্দিরে ঢুকছি আমরা, আর নাট মন্দিরের মধ্যে ঢুকে আমরা আরতির জন্য আছে বাদ্যযন্ত্র, হ্যাঁ, একটা ছোট ঝাড় আছে আর ঘন্টা আছে। আমরা আস্তে আস্তে এবারে ঢুকে যাচ্ছি গর্ভগৃহে। এখন আমরা মায়ের মন্দিরের ভিতরে প্রবেশ করছি গর্ভগৃহে, চলুন। গর্ভগৃহের ভিতরের উপরের অংশটি পুরোটাই কাচের তৈরি এবং লাইট পড়াতে আরো উজ্জ্বল লাগছে। এক কথায় অসাধারণ, অনবদ্য লাগছে দেখতে। দেখুন কি সুন্দর। মায়ের গর্ভগৃহের একদম বাম পাশে রয়েছে মায়ের শয়নের জন্য বিছানা। দেখুন খুব সুন্দর। আমি এখানকার পুরোহিত, আমাদের বংশ পরম্পরায় আমরা পূজারি, মায়ের পূজা পার্বণ করি। আর এই যে মন্দির, এটা হচ্ছে গিয়ে 51 ফিটের একটা পীঠ। এখানে সতীদের ডান পায়ে বুড়ো আঙুল করেছিল এবং সেই হিসেবে এটা সতীপীঠ, শক্তিপীঠ এবং সর্বোপরি এখানে সিদ্ধ অনেকে সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন, সিদ্ধপীঠও এগুলো বলে। সেই হিসেবে 51 ফিটের একটা অন্যতম পীঠ এটা। এর নাম হচ্ছে ক্ষীরগ্রাম। এটা মঙ্গলপুর থানার অন্তর্গত, কাটোয়া মহকুমা এবং পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত এই পীঠ। এর আদি ইতিহাস বলতে আপনার বিষ্ণু চক্রে খণ্ডিত সতীদের যে সমস্ত অঙ্গ বিভিন্ন জায়গায় পতিত হয়েছিল, সেই পতিত অংশের মধ্যে এখানে পড়েছিল সতীদের ডান পায়ের বুড়ো আঙুল। সতীদের ডান পায়ের বুড়ো আঙুল পড়ার পর যেটা রামচন্দ্রের আমলে মহিরাবণ বধ হয়ে যাওয়ার পর মাই আদেশ করেন যে এরকম আমাকে বাবা নিয়ে চলো পৃথিবীর মধ্যস্থল ক্ষীরগ্রামে, কারণ আমার সেবক তো চলে গেল, তাহলে আমার সেবা পূজা করবে, অতএব আমাকে নিয়ে চলো ক্ষীরগ্রাম, পৃথিবীর মধ্যস্থল সতীপীঠ। তখন উনি মাকে মাথায় নিয়ে রাম এবং লক্ষ্মণ স্কন্ধে নিয়ে আমরা যে মন্দিরে রয়েছি, মন্দিরের গর্ভগৃহে যে সুড়ঙ্গ পথ রয়েছে, সেই সুড়ঙ্গ পথে মাকে নিয়ে আসে। এখানে আসার পর রামচন্দ্র না, সুড়ঙ্গটা আপনার শুধুমাত্র অল্প নিদর্শনটুকু রাখা আছে। আচ্ছা, বহু পূর্বে যখন এসেছিলেন তখন তো বড় ছিল। এবার এই যে সুড়ঙ্গ পথ যেটা রয়েছে, সেই জায়গাটাতেই রত্নবেদী এবং সেই জায়গাতেই প্রত্যেক দিন মায়ের নিত্য পূজা হয় এবং পাশেই ভোগ মন্দির রয়েছে, সেখানে মায়ের নিত্য নৈমিত্তিক আমিষ ভোগের ব্যবস্থা করা আছে। আর যখন এখানে মাকে নিয়ে আসেন রামচন্দ্র, তখন নিয়ে আসার পর বিশ্বকর্মাকে আদেশ করেন। বিশ্বকর্মাকে আদেশ করার পর বিশ্বকর্মা এখানে এক দেবী বা মন্দির নির্মাণ করেন। সেই মন্দির পরবর্তী ক্ষেত্রে আপনার বর্ধমানের মহারাজা যখন এখানকার দায়িত্বপ্রাপ্ত হলেন, তখন সেই মন্দিরের তিনি সংস্কার বা আধুনিকীকরণ যাই বলুন সেটা করেছেন। পরবর্তী ক্ষেত্রে মানুষের সহযোগিতা, মানুষের দানে মাকে ভক্তি করার জন্য তারা বিভিন্নভাবে সহযোগিতা করে আজকে সেই জায়গায় আছে, কিন্তু বিভিন্নভাবে তার রূপ দেওয়া হচ্ছে। এইভাবেই চলছে, মানুষ আসছেন, মানুষ করছেন, মানুষ দিচ্ছেন, তাদের দানেতেই এইভাবে চলছে। পুকুরের কথাটা বলি, যেটা হচ্ছে আপনার পুকুরটা হচ্ছে শিরদিঘি পুষ্করণী, যেটা মায়েরই পুকুর। মাকে হয়তো কালাপাহাড়ের আক্রমণকে প্রতিহত করতে আচ্ছা মাকে জলের তলায় ডুবিয়ে রাখা হয়েছিল। তৎকালীন সময়ে যখন আমাদের যে পূর্বপুরুষ যারা ছিলেন, তারা দেখেছিলেন হয়তো মাকে এরকম ভাবে হয়তো রাখা যাবে না, তখন ওই পুকুরের তলায় মাকে লুকিয়ে রাখা হয়েছে। ওই জন্যই সৃষ্টি। এবং পরবর্তী ক্ষেত্রে যখন ওই মূর্তিটা 3 বার চুরি হয়ে যায়, 3 বার নিয়ে গিয়ে যেতে গিয়ে কিন্তু কোনোভাবেই মাকে নিয়ে যেতে পারে, তখন যখন মাকে ফিরে পাওয়া গেল, তখন গ্রামের তরফ থেকে
ঠিক করা হলো যে এখানে মায়ের একটা মন্দির তৈরি করা হবে, যাতে মাকে সেভ করে রাখা যাবে। সেই ইন্ডিয়াতে মন্দির, ওই যে সাদা জলের মন্দির হয়েছে, ওই মন্দিরে জলের তলায় মাকে রাখা আছে এবং মা ওইভাবেই থাকেন। বৎসরের বৈশাখী সংক্রান্তিতে মাকে তোলা হয়, মা 24 ঘন্টা থাকেন, সর্বসাধারণে দর্শন করেন এবং চৌঠা জ্যৈষ্ঠ অভিষেক বলা হয় সেই দিন। আর কারণ পূজার দিন তো বহু সম্প্রদায়ের মানুষ মাকে স্পর্শ করেন, তা সেই দিনকেও আপনার চৌঠা জ্যৈষ্ঠ সন্ধ্যেবেলায় তোলা হয়। মাকে রাত্রি 12টার পর জলে দেওয়ার আগে অভিষেক করা হয়, মায়ের পূজা হয়, বলিদান হয়, মাকে জল দিয়ে দেওয়া হয়। আর বছরের বিভিন্ন সময় যে সময়গুলোয় মা ওঠেন সেই সময়গুলোই কিন্তু আপনার পূজারী দত্ত সামন্ত বংশের লোকেরা, আচ্ছা। পাইক মানে বর্ধমানের মহারাজার নিযুক্ত পাইক যারা, তারা থাকে, ডোম থাকে মানে আলো জ্বালানোর জন্য। তৎকালীন সময় তো এই লাইটের ব্যবস্থা ছিল না, তখন একটা নির্দিষ্ট ফ্যামিলির লোক মোড়ল মশাই বলতেন, তাঁরাই ওই খড় দিতেন, ওই খড়ের মশাল জ্বালিয়ে মানে খড়ের আগুন পুড়ে মাকে দেখা হতো, মাকে তোলা হতো, মায়ের পূজা করা হতো। তখন আমাদের সেইগুলোকে বলা হয় পুগোল পুজো। এখনো হয় কি? হ্যাঁ, সেটা এখনো হয়, রাত্রিকালে হয়। আপনি রাত্রি 10টার পর মাকে ধুয়ে মাকে সেখানে ওই পাড়েরই মায়ের পূজা হয় এবং পূজার পর বলিদান হয়, মাকে নামিয়ে দেয়। কিন্তু এই সময়গুলোয় যেমন আষাঢ় নবমী, বিজয়া দশমী, মাকড়ি সপ্তমী, 15ই পৌষ বা আপনার আমাদের যে বৈশাখী সংক্রান্তির আগের দিন, তার আগের দিন পাঠা নড়ানো বলা হয়, পাট নড়ানো, ওই দিন মাকে তোলা হয় ওই রাত্রিকালে। কিন্তু সেই সময় এই সমস্ত নির্দিষ্ট কয়েকটা সম্প্রদায় ছাড়া কোনো মানুষ দর্শন করতে পারে আচ্ছা, সাধারণের প্রবেশ নিষেধ না। আচ্ছা। সাধারণের প্রবেশ নিষেধ। এই যে বিশেষ বিশেষ সময় মা ওঠেন, এই সময়গুলো তো কিছু কিছু মায়ের নির্দিষ্ট কিছু নৈবেদ্য করা হয়। যেমন হচ্ছে কি আষাঢ় মাসে ক্ষীর কাঁঠাল, ক্ষীর এবং কাঁঠাল, ঠিক আছে, মাকে ক্ষীর কাঁঠাল দিয়ে মায়ের পূজা, বিশেষ পূজা। ওই রকম বিজয় দশমীতেও আছে অন্য। হ্যাঁ, আর তার সঙ্গে ওই ভাজা করা মানে ওই আপনার চাল ভাজা, মুরগি বা আপনার এই সমস্ত দিয়ে মায়ের পুজো। আর তার সঙ্গে আপনার ইয়েতে হয় 15ই পৌষ হয় আপনার মুড়ির নাড়ু আর মুগা, এই দিয়ে মায়ের পূজা। সব কিছুর উপকরণ থাকে কিন্তু নির্দিষ্ট। হ্যাঁ, আর আপনার এই মাকড়ি সপ্তমীতেও তিল পাটালি, তারপরে আপনার ভাজা পোড়া, এই সমস্ত মন্ডা, মিষ্টি, ফলমূল, এই সমস্ত দিয়ে মায়ের পূজা। মায়ের ভৈরব থাকে, মায়ের ভৈরব আছেন আমাদের এই যে আদি মন্দির রয়েছে, আদি মন্দির থেকে একটু আপনার ঈশান নৈদিক বায়ু কোণে, আচ্ছা, মায়ের মন্দির থেকে বেরিয়ে গিয়ে বায়ু কোণে একটা উঁচু ওই যে ঢিবির উপরে মন্দির আছে, যে মন্দিরটা ক্ষীরকণ্ঠ ভৈরব ক্ষীরেশ্বরের মন্দির, নাম হচ্ছে ক্ষীরেশ্বর ভৈরব। একটু আপনার কাছে জেনে আরো জেনে বলছি, মানে যেগুলো সতীপীঠেই শুনেছি আমরা, ওরা উত্তরবাণী নদী থাকে এবং পাশে থাকে শ্মশান ক্ষেত্র। এখানে কোনো নদী, এখানে একটা নদী আছে যেটা হচ্ছে আমাদের কৈশোর থেকে আসার পথে ব্রহ্মাণী নদী। আচ্ছা, বুঝতে পেরেছেন, ব্রহ্মাণী নদী রয়েছে একটা। সেই হিসেবে আমাদের ওই ব্রহ্মাণীকেই আমরা মনে করছি এখন যে আমাদের সতীপীঠের পাশাপাশি নদীর মধ্যে ওইটাই বয়ে যাচ্ছে, ওইটাই বয়ে যাচ্ছে। অনেকই আরো ইতিহাস আছে, যেটা হচ্ছে মায়ের শাখা পড়ার ইতিহাস, মায়ের নবগলি বন্ধ করে দেওয়া। এই শাখা পড়ার ইতিহাসটা যে ওই আমরা শাখা করতে গিয়েছিল, একটা কারণ হচ্ছে কি আমাদের পূজারী বংশেরই আরই পালা, মানে পরপর পালা হয়ে পালাক্রমে পূজারী ব্রাহ্মণের পালা এলো। পূজারী ব্রাহ্মণ তখন পালা আসার পর কালকে হয়তো পালা, আজকে ঠিক করতে পারছি না যে আমার একটি মাত্র সন্তান, তাকে বলি দেবো। যতই হোক স্নেহ মাতৃস্নেহ থাকবেই। বললো যে কোনো কিছু উপায় ভেবে না পেয়ে তখন গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। গ্রামের পূর্ব অংশে বর্তমানে যেটার নাম হচ্ছে বিশ্রামতলা, সেইখানে মা বৃদ্ধা ব্রাহ্মণী বেশে পথ আগলিয়ে যায়। বৃদ্ধা ব্রাহ্মণী বেশে পথ আগলিয়ে যায়, এ বাবা এত রাত্রে তুমি কোথায় যাচ্ছ? না মা, এরকম ব্যাপার, আমার গ্রামে এক রাক্ষসী এসেছে,
তারপরে আমি গ্রাম ছেড়ে চলে যাচ্ছি, কারণ বড় খায়, কালকে আমার ছেলেকে বই দিতে হবে। আমি বাবা হয়ে কি করে ছেলেকে বই দিই? বাবা ফিরে যাও, তোমার কোনো ইয়ে করার কিছু নাই। আমি সেই দেবী জোগাড়দার, বললো যে আশ্বিনের অম্বিকা মূর্তি যদি দেখিতে পাই তবে তো প্রত্যয় হয়, ঘরে ফিরে যায়। যদি তুমি আশ্বিন মাসের সেই অম্বিকা দশভূজা মূর্তিতে আমাকে দেখা দিতে পারো তবে বুঝবো তুমি সেই দেবী জোগাড়। তখন মা ব্রাহ্মণের সামনে সেই দশভূজা মূর্তিতে দেখা দিয়েছে। ব্রাহ্মণ তখন স্তব স্তুতি করে বলবে, যাও বাবা ফিরে যাও, গ্রামে আজ থেকে নরবলি বন্ধ, ছাড় মেষ মহিষ দিয়ে আমার প্রিয়। ধন্যবাদ, হ্যাঁ অনেক ধন্যবাদ। মায়ের মন্দিরের পেছনে আপনার আছে শ্যামসুন্দর রাধারানীর মন্দির। আপনার এই শ্যামসুন্দর মন্দিরের ঠিক বাঁদিকেই বাথরুম আছে। যারা দূরস্থান থেকে যারা ভক্তরা আসবেন তারা এখানে পুরুষ এবং মহিলা উভয়ের জন্যেই বাথরুমের বন্দোবস্ত আছে, কোনো অসুবিধা হবে না। আমরা এই শ্যামসুন্দর মন্দিরের বাঁ পাশে আছে আমরা ভোগ ঘর, এখানে ভোগ রান্না করা হয়। তার পাশে অফিস ঘর, এখানে আপনি 7টা থেকে 10টার মধ্যে আপনি 60 টাকা মাথা পিছু আপনি টিকিট সংগ্রহ করে ভোগ নিতে পারেন। আর এই হচ্ছে ভোগ খাবার ঘর, এখানে আপনারা ভোগ খাবার নিতে পারেন। আর এই আপনার ফোন নাম্বারটা আপনার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এই ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বর বা স্ক্রিনে দেওয়া নম্বরটি আপনি সকাল 7টা থেকে 10টার মধ্যে যোগাযোগ করে নেবেন, অথবা আপনার আগের দিনেও আপনি যোগাযোগ করতে পারেন যদি আপনারা ভোগ খেতে ইচ্ছুক হন। আমরা এখন দাঁড়িয়ে আছি এই জল মন্দিরের একদম গেটের সম্মুখে। দেখতেই পাচ্ছেন ভেতরটা অনেকটাই বড়। এই মন্দিরেও ভোগ প্রসাদের, নিত্যদিনের ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। আপনারা চাইলে এখান থেকেও ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। এই যে বাঁদিকে ভোগ প্রসাদ কক্ষ, আর ডান দিকে হচ্ছে অফিস ঘর। এখানেই আপনাদের থাকার জন্য আপনাদের যোগাযোগ করতে পারেন, সেই নাম্বারটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। বলা হয় প্রাচীন মূর্তি চুরি যাওয়ার পর বর্ধমানের রাজা কীর্তিচন্দ্র দাইহাটের নবীনচন্দ্র ভাস্করকে দিয়ে দশভূজার মহিষমর্দিনীর একটি প্রস্তর প্রতিমা তৈরি করিয়েছিলেন। এই প্রতিমাটি ক্ষীরদিঘির জলের নিচে রাখা থাকে। এই হলো সেই জল মন্দির যেখানে সারা বছর মা জলের মধ্যেই বিরাজমান থাকেন। দেখতেই পাচ্ছেন। একসময় এক অলৌকিক ঘটনা ঘটে হারিয়ে যাওয়া মূর্তিটি নিয়ে। এই ক্ষীরদিঘি সংস্কার করার সময় নতুন মূর্তির সাথে খোঁজ মেলে হারিয়ে যাওয়া মূর্তির। পুরনো মূর্তি ফিরে পাওয়ার আনন্দে গ্রামবাসীরা আরো একটি মন্দির গড়ে তোলেন। এই মন্দিরেই রাখা থাকে পুরনো যোগাদ্দা মূর্তিটি। ফলত এখানে গ্রামে গেলেই সারা বছরই মায়ের দর্শন পাওয়া যায়। এই দেবী মূর্তিটি কালো কুষ্টি পাথরের, দেবীর রূপ দশভূজা ও দেবী মহিষমর্দিনী। আর বৈশাখ সংক্রান্তির সময় গ্রামের দুই মন্দিরেই সমান আরাধনা চলে। বৈশাখ সংক্রান্তিতে দেবী জলঘর ছেড়ে চলে আসেন এই মন্দিরে। এই সময় বিশাল ভিড় হয় এখানে। বৈশাখ সংক্রান্তিতে দেবীর দিঘি থেকে আগমন ঘিরে গ্রামীণ মেলাও বসে। প্রায় সপ্তাহ জুড়ে চলে এই মেলা। এটি এই অঞ্চলের সবচেয়ে বড় মেলা। তো চলুন এবার এই মন্দিরটি আমরা একবার প্রদক্ষিণ করে নিই, কারণ চারিদিক থেকে মন্দিরটি প্রদক্ষিণ করার জন্য জায়গা করা আছে এবং রেলিং দিয়ে ঘেরাও আছে, কোনো অসুবিধা নেই। আমরা মায়ের মন্দির দর্শন করতে এলে প্রতিবার আপনাদের বলি সবসময় যে মঠ হোক মন্দির হোক দর্শন করতে গেলে আপনারা একবার অন্তত প্রদক্ষিণ করবেন, তাতে আলাদা ভালো লাগার অনুভূতিটা মনের মধ্যে তৈরি হয়। তো আমরা মায়ের মন্দির একবার প্রদক্ষিণ করিলাম। জয় যোগদা মায়ের জয়। আমরা আমার ডান দিকে জল মন্দির, আর বাঁ পাশে হচ্ছে কপিলেশ্বর ভৈরবের মন্দির। তার ঠিক সামনে একটা যে গেট দেখছেন, এই গেট দিয়ে আমরা যাচ্ছি গেস্ট হাউসের দিকে। গেস্ট হাউসটা তৈরি হয়েছে, যদি কোনো ভক্ত আপনারা থাকতে চান তাহলে আপনারা মন্দির কমিটির সঙ্গে যোগাযোগ করে, যার ফোন নাম্বার আমাদের
ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তার সাথে জয়েন করে আপনারা এখানে থাকতে পারেন এবং ওনারাই আপনাদের ভোগের বন্দোবস্ত করে দেবেন। আসুন আমরা গিয়ে গেস্ট হাউসটা দেখি। আমরা গেস্ট হাউসের দিকে যাওয়ার সময় আপনারা দেখবেন ডান দিকে হচ্ছে এই মন্দির কমিটির গোশালা। এই গেস্ট হাউসটি ক্ষীরপুকুরের একদম পাড়েই রয়েছে। এই গেস্ট হাউসের পথটিও একদম শান্ত নিরিবিলি গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে, যেখানে পাখির কলকাকলিতে মুখরিত জায়গাটি একদম মন ভালো করে দেওয়ার মতন একটা পরিবেশ। আপনারা এলেই বুঝতে পারবেন এরকম একটা গ্রাম্য পরিবেশে মনের মধ্যে একটা আলাদা ভালো লাগা আনন্দ তৈরি হয়। তো আপনারা এসে ঘুরেই যেতেই পারেন, খুব ভালো লাগবে। আমরা এখন দাঁড়িয়ে আছি এই আমরা মন্দির কমিটির যে গেস্ট হাউস ঠিক তার সামনে দেখতে পাচ্ছি। আচ্ছা দাদা, আপনি কি গেস্ট হাউসের কর্মী? হ্যাঁ, আমি মন্দিরের কর্মী। মন্দিরের কর্মী। আপনার নাম কি? আমার নাম তোরণ ঘোষ। তোরণ ঘোষ। আচ্ছা, আপনি বলতে পারবেন এখানে থাকতে গেলে মানে কত চার্জ লাগে? এখানে এসি হচ্ছে 800 টাকা, নন এসি 600 টাকা। 600 টাকা। আচ্ছা, আর ভোগের জন্যে? ভোগের জন্য মাথা পিছু 50 টাকা করে কুপন। দুপুরে খাওয়া দাওয়া হয়, আর বাদ বাকি টাইম দোকানে কিনে খাওয়া হয়। আচ্ছা, এই যে রাতে খাওয়া দাওয়ার যদি দোকানে বলে দেওয়া হয়, আমাদের ওই দাদু আসছে, দাদু এখানে পৌঁছিয়ে দেয় নিরামিষ খাবার। আর যদি আমিষ খাবার খান, মাংস, পোলট্রি, মুরগি ওই বাইরে দোকানে খেয়ে আসতে হয়। মানে এখানে অ্যালাউ নয়? এখানে মুরগির মাংসটা অ্যালাউ নয়। আমার পাঠার মাংস? পাঁঠার মাংস অ্যালাউ আছে। পাঠার মাংস অ্যালাউ আছে, মুরগি পাঁঠা খাসির মাংস allow আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মাছ এলাও কি আছে? এখানে রান্না বাড়া করবো, গ্যাস নিয়েছে, মুরগি পাঁঠার মাংস রান্না করে খাওয়া যায়। মাছটা মাছও খাওয়া যায়। মাছ তো খাওয়াই যায় ভেতরে। এবারে আমরা দেখবো গেস্ট হাউসের যে ঘরগুলো কিরকম বন্দোবস্ত আছে। আসুন। বিশাল বিশাল গেস্ট হাউসের ঘর, অনেকগুলো ঘর। আমরা এখন এই গেস্ট হাউসের যে এসি রুমটি, সেটা আমরা দেখবো, আপনাদের দেখাবো। আসুন। আমরা হচ্ছে গেস্ট রুম। বিছানা যথেষ্ট চওড়া, বাঁদিকে একটা কাপড় আছে, পাশে একটা মিরর লাগানো আছে। যথেষ্ট যথেষ্ট বড় জায়গা। এখানে আমরা শোয়ার জন্য রাত্রে কম্বল দেওয়া আছে। আর পাশে একটা টেবিল মতো আছে। আর এদিকে আসুন, একটা ভালো কোম্পানি এসি লাগানো আছে, বড় এসি লাগানো আছে। আর আসুন আপনাদের দেখাই বাথরুমটা কিরকম। বাথরুমে আপনার একটা মেশিন আছে, মেশিনের সঙ্গে একটা আয়না আছে, আর কমোড সিস্টেম, আর এদের গরম জল ঠান্ডা জলের সিস্টেমটা এখানে আছে। সঙ্গে ঝর্ণাও আছে একটা, উপরে গিজার, মানে বন্দোবস্ত আছে। পাশে একটা জামা কাপড় রাখার রডও আছে একটা। হ্যাঁ, মোটামুটি আপনাদের থাকার কোনো অসুবিধা হবে না। কুপন কাটলে এখানে আপনারা খাওয়ার বন্দোবস্ত হয়ে যাবে, সে আমিষ নিরামিষ, হ্যাঁ সব কিছু, একমাত্র মুরগির মাংস ছাড়া। রুম নাম্বার 1 যেটা নন এসি। আসুন। মোটামুটি বিছানার এত একই, যথেষ্ট বড়। 2 জন তো বটেই, 3 জন শুতে পারবে, এত বড়। তার পাশে একটা জানলা আছে। জানলা দিয়ে আপনার একটা সামনে একটা বিরাট পুকুর। আর এই বড় আলমারি, তার সঙ্গে আমরা আয়না ফিট করা। এখানে আপনার রাত্রে শোবার জন্য আপনার কম্বল দেওয়া আছে, কোনো অসুবিধা হবে না থাকার জন্য রাত্রে। এবার আসি আপনার সঙ্গে, যেহেতু এটা নন এসি, আপনার পাখা দেওয়া আছে। আর এর বাঁ পাশে আছে আপনার ওয়াশরুমটা যথেষ্ট ভালো জায়গা, গিজার আছে। ডান দিকে বেসিন, আয়না, তাক, আর এদিকে আপনার চান করার জন্যে গরম জল, ঠান্ডা জলের কল, আর ওপরে গিজার। সুন্দর বন্দোবস্ত। আর বাঁদিকে আছে একটা জামা কাপড় রাখার একটা আলনা টাইপের,
আর এটা এটা আপনার কমোড সিস্টেম, কোনো অসুবিধা হবে না। আপনার সিনিয়র হোক জুনিয়র হোক কোনো অসুবিধা হবে না। এই নন এসি ভাড়া হচ্ছে 600 টাকা, আর এসি ভাড়া হচ্ছে 800 টাকা। তাহলে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি আজকে আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো ভিডিওটি। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপে দেবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও আমরা ইউটিউবে দিলে তার নোটিফিকেশন সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যায় এবং আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। তাহলে আজকের মতো এখানেই বিদায়। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বিন্দাস জানির তরফ থেকে সর্বশেষ একটাই কথা, বিন্দাস থাকুন, বিন্দাস ঘুরুন।